হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে পাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। তাহলে চলো শুরু করার আগে সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক কী কী থাকবে। প্রথম অধ্যায় পৃথিবীর গতি, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায় বায়ুর চাপ, নবম অধ্যায় এশিয়া মহাদেশ। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 3 জানুয়ারি, 21 মার্চ, নাকি 4 জুলাই, নাকি 21 জুন। তো সঠিক উত্তরটি হবে 4 জুলাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় আর এই দিনটিকে বলা হয় অপসূর অবস্থান, মনে রাখবে। পরের প্রশ্ন 1-2, 21 জুন তারিখটিকে বলে মহাবিষুব, জলবিষুব, নাকি কর্কট সংক্রান্তি। তো সঠিক উত্তরটি হবে কর্কট সংক্রান্তি। এর সঙ্গে একটু বলে দিই, মহাবিষুব হয় 21 মার্চ আর জলবিষুব হয় 23 সেপ্টেম্বর। খাতায় নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন 1-3, সৌর বছর ধরা হয় 364 দিন, 365 দিন, নাকি 366 দিন। তো সঠিক উত্তরটি হবে 366 দিনকে সৌর বছর ধরা হয়। পরের প্রশ্ন 1-4, ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, নাকি 178টি, নাকি 180টি, নাকি 47টি। তো সঠিক উত্তরটি হবে 179টি। পরের প্রশ্ন 1-5, এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী, গঙ্গা, নাকি ইয়াংশিকিয়াং, নাকি ইউরাল, নাকি রাইন। তো সঠিক উত্তরটি হবে ইউরাল নদী। এশিয়া ইউরোপের মাঝে রয়েছে ইউরাল নদী। 1-6, উচ্চতা বাড়লে বায়ুর চাপ বাড়ে নাকি কমে, নাকি একই থাকে, নাকি প্রথমে কমে পরে বাড়ে। তো সঠিক উত্তরটি হবে কমে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন 1-7, 22 ডিসেম্বর তারিখটিকে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, নাকি জলবিষুব বলে। তো সঠিক উত্তরটি হবে মকর সংক্রান্তি। পরের প্রশ্ন 1-8, এশিয়ার যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটি হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, নাকি তুন্দ্রা জলবায়ু অঞ্চল, নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তো সঠিক উত্তরটি হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 2-1, হুনান প্রদেশকে ড্যাশ গোলা বলা হয়। উত্তর, চীনের ধানের গোলা বলা হয়। পরের প্রশ্ন 2-2, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে ড্যাশ অবস্থিত। তো উত্তর হবে তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে মঙ্গোলিয়া মালভূমি অবস্থিত। পরের প্রশ্ন 2-3, অক্ষরেখাগুলির মধ্যে বৃহত্তম হলো ড্যাশ। তো অক্ষরেখাগুলির মধ্যে বৃহত্তম হলো নিরক্ষরেখা। পরের প্রশ্ন 2-4, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র হলো ড্যাশ। তো বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র হলো সৌদি আরবের ঘাওয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন 2-5, অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ ড্যাশ যায়। তো উত্তর হবে অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ বেড়ে যায়। পরের প্রশ্ন 2-6, এশিয়ার পন্টিক ও টরাস পর্বতের মাঝে রয়েছে ড্যাশ মালভূমি। উত্তর হবে আনাতোলিয়া মালভূমি। এশিয়ার পন্টিক ও টরাস পর্বতের মাঝে রয়েছে আনাতোলিয়া মালভূমি। চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগ, এক কথায় উত্তর দাও যে কোনো 7টি। 3-1, 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে কী বলা হয়। উত্তর, দক্ষিণায়ন বলে। পরের প্রশ্ন 3-2, জিপিএস এর পুরো কথা কী। উত্তর, জিপিএস কথাটির অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন 3-3, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি। উত্তর, 7 আরব। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম 7 আরব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 3-4, নিরক্ষরেখা যদি 0 ডিগ্রি হয় তবে মূলমধ্যরেখা কত ডিগ্রি। তো উত্তর হবে মূলমধ্যরেখা 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন 3-5, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত। উত্তর, 5 ঘন্টা 30 মিনিট।
গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য তাহলে কত? 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন 3-6, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর, যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-7, কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়? উত্তর, 21শে মার্চ বা মহাবিষুব, 23শে সেপ্টেম্বর বা জলবিষুব। এই 2 দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়। 3-8, পরের প্রশ্ন 3-8, এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর, কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন 3-9, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, 3-9 হবে। কোন শহরের উপর দিয়ে মূলমধ্য রেখা গিয়েছে বলে কল্পনা করা হয়েছে? উত্তর, লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে মূলমধ্য রেখা গেছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-10, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? উত্তর, ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন 2-11, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে থাকবে। 4-1, মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। উত্তর, উত্তর গোলার্ধের মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 4-2, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, 1 নম্বর দেখো দেওয়া আছে, এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরের 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাঁধা। তারপর 2 নম্বর, নদীগুলি যাতায়াতের অনুপযোগী। নেক্সট, নদী উপত্যকা জনবিরল হয়। 2টো বৈশিষ্ট্য লিখতে বলেছে, আমি 3টা বৈশিষ্ট্য বলে দিলাম। হ্যাঁ, তোমাদের 2টো লিখতে বললে 2টোই লিখবে। পরের প্রশ্ন 4-3, মূলমধ্য রেখা বলতে কী বোঝো? উত্তর, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে কল্পিত 0 ডিগ্রি রেখাকে মূলমধ্য রেখা বলে। পরের প্রশ্ন 4-4, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান? উত্তর, আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে, তাই ডিসেম্বর মাসে আন্টার্কটিকাতে তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকে, তাই বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বরে যান। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ওর 5 নম্বরের জন্য আসতে পারে বা 3 নম্বরের জন্য আসতে পারে। এখানে 2 নম্বরের জন্য আমি অল্প একটু লিখে দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4-5, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 3 নম্বর করে থাকবে। 6, 5-এর বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যায় কেন? এটা 2 নম্বরে দেওয়া ছিল, আবার 3 নম্বরে দিয়ে রেখেছে। ঠিক আছে, এটা আর এখন বলছি না। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-2, দ্রাঘিমা রেখা কাকে বলে? অক্ষরেখা কাকে বলে? কলকাতার অক্ষাংশ কত? 1-1 করে 3 থাকবে। উত্তর, মূলমধ্য রেখার সমান্তরালে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। এরপর দেখো অক্ষরেখা। উত্তর, নিরক্ষরেখা বা বিষুবরেখার সমান্তরালে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত বৃত্তাকার কাল্পনিক রেখা অক্ষরেখা নামে পরিচিত। অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয়। এর সঙ্গে একটু মনে রাখবে, দ্রাঘিমা রেখাগুলিকে দেশান্তর রেখা বলা হয়। ঠিক আছে,
তারপর কি বলছে পরের প্রশ্নটা, কলকাতার অক্ষাংশ কত? কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর। মনে রাখবে, ঠিক আছে? কি বললাম? 22°34' উত্তর কলকাতার অক্ষাংশ। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন 5-3, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন? উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 থেকে 10° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো: 1 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। পরের পয়েন্ট, এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নেক্সট পয়েন্ট, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয়, বলে বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। এখানকার প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন 6-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-1, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, পৃথিবীর বিভিন্ন অংশে স্থান ও সময়ের পরিবর্তনে বায়ুচাপের পরিবর্তন হয়। বায়ুচাপের তারতম্যের কারণগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট করে দেওয়া আছে, পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতির জন্য পৃথিবী পৃষ্ঠে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয়। এর ফলে বায়ু তার নির্দিষ্ট প্রবাহ পথ থেকে ছিটকে সরে যেতে চায়। সেই কারণে উক্ত অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। তোমরা পয়েন্ট করে লিখবে, আমি যেভাবে পয়েন্ট করে দিয়েছি। ঠিক আছে, চলো পরের পয়েন্ট। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট, মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত কাছে থাকে সেখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত বেশি হয়। তাই মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়। নেক্সট পয়েন্ট, জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কম হয়, উদাহরণ নিম্নচাপের বায়ু। চলো নেক্সট পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, উচ্চতা। বায়ুমণ্ডলের নিচু স্তরে ভরের প্রায় 99% ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকে, তাই বায়ুর ঘনত্ব স্বাভাবিক নিয়মে বেশি হয়। বায়ুর ঘনত্ব বেশি হলে বায়ুর চাপ বেশি হয়, অর্থাৎ উচ্চচাপ হয়। কিন্তু প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে বায়ুর চাপ 12.60 মিলিবার হারে কমে যায়, কারণ উচ্চতা বৃদ্ধিতে বায়ুর ঘনত্ব কমতে থাকে। ঠিক আছে, এইভাবে পয়েন্ট করে লিখবে। নেক্সট পয়েন্ট, স্থলভাগ ও জলভাগের বিস্তৃতি। দেখো, স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুকনো থাকে, তাই এই বায়ুর চাপ বেশি হয়, কিন্তু জলভাগের উপর দিয়ে প্রবাহিত হলে এই বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে, তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই খুব সুন্দর করে পয়েন্ট করে প্রেজেন্টেশন করবে পরীক্ষা হলে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 6-3, অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য তুলনা করে লেখো, অর্থাৎ পার্থক্য লিখতে বলেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। বিষয় অক্ষরেখা দ্রাঘিমা রেখা। 1 নম্বর পয়েন্ট, পরিচয়। অক্ষরেখার অন্য নাম সমাক্ষরেখা। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেনও হয়ে যাবে। ঠিক আছে, দ্রাঘিমা রেখার অন্য নাম দেশান্তর রেখা। নেক্সট পয়েন্ট 2 নম্বর, অবস্থান। নিরক্ষরেখার উভয় দিকে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখা। মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিমে অবস্থিত কাল্পনিক রেখা। 3 নম্বর পয়েন্ট, পরিধি। অক্ষরেখার পরিধিগুলি বিভিন্ন, আর দ্রাঘিমা রেখাগুলির পরিধি সমান হয়। পরের পয়েন্ট 4 নম্বর, বিস্তার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, আর দ্রাঘিমা রেখাগুলির উত্তর দক্ষিণে বিস্তৃত। পরের পয়েন্ট 5 নম্বর, দৈর্ঘ্য। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য সমান নয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান হয়। পরে দেখো 6 নম্বর, মান। সর্বোচ্চ অক্ষরেখার মান 90°, আর সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান 180°। 7 নম্বর পয়েন্ট দেখো, প্রভাব। মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন অক্ষরেখা দ্বারা প্রভাবিত হয়। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে মানুষের জীবনযাত্রা, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বন্টনে দ্রাঘিমা রেখার প্রভাব না থাকলেও সময়ের পরিবর্তনে দ্রাঘিমা রেখার প্রভাব থাকে।
তারপরের পয়েন্ট 8 নম্বর ব্যবহারিক প্রয়োগ। অক্ষরেখার পরিপ্রেক্ষিতে পৃথিবীকে কয়েকটি তাপ বলয়ে ভাগ করা হয় আর দ্রাঘিমারেখার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয়। নেক্সট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট কেন্দ্র ভিত্তিক অবস্থান। নিরক্ষরেখা বাদে পৃথিবীর বাকি অক্ষরেখাগুলির কেন্দ্র পৃথিবীর মেরুরেখার উপর অবস্থান করে আর দ্রাঘিমারেখার ক্ষেত্রে সমস্ত দ্রাঘিমারেখার কেন্দ্র পৃথিবীর কেন্দ্রের উপর অবস্থিত। ঠিক আছে, এই ছিল আজকে সাজেশন, সপ্তম শ্রেণীর ভূগোলের সাজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।